জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই। সকলে মিলে বিএনপিকে বিরুদ্ধে লাগছে। দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছারণা করে, গালিগালাজ করে। নির্বাচন আর সংস্কারের কথা নিয়েই কিন্তু আজকে আমরা এখানে সত্যিকার অর্থে আমার আজকের এখানে বসাটা, কারণ এই নির্বাচন আর সংস্কার নিয়ে বোধহয় আমরা যে কজন কথা বলছি বিএনপিতে, তার মধ্যে বোধহয় আমি একজন, যে অনেক বেশি কথা বলেছি আমরা। এবং এইটা দেখলাম কালকে এবং গত 3 দিন ধারাবাহিকভাবে কিছু লোক, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে আমার বাগানে শূকরের উপদ্রব শুরু হয়েছে, তো এই কিছু শূকর উপদ্রব শুরু করেছে আমাদের বাগানে। আমি ওই শূকরগুলোর সম্বন্ধে কিছু বলতে চাই, যাদের কোনো কাজ নাই কচু ক্ষেতের কচু ভাঙা ছাড়া। তো যে কথা বলছেন যে ইউনূস সাহেব, ডক্টর প্রফেসর ইউনূস সাহেব যদি বলে থাকেন নির্বাচনের কথা, ভালো বলেছেন। নির্বাচন তো আচ্ছা, আমি বুঝি না নির্বাচন না দিয়ে কী করবে এই গভর্নমেন্ট, এই সরকার। আমি এটা বুঝি না কী করতে। ধরে নেন নির্বাচন আমাদের কোনো দাবি থাকলো নাই, ধরে নেন কথা বলছি আমি, কী করতে পারে একটা সরকার? কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে? এটা সম্ভব না। যদি বিনা নির্বাচনে সরকার থাকতে পারতো তাহলে তো হাসিনাই থাকতো। যেহেতু হাসিনা নির্বাচিত ছিল না, সে তাই চলে যেতে হয়েছে বাধ্য হয়ে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বোধহয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং উনি যদি নির্বাচনের কথা বলে থাকেন, আগে বলেছেন, এখন যদি বলে থাকেন, ভালো বলেছেন, সঠিক বলেছেন। নির্বাচনটা হওয়া দরকার। এক গ্রুপ আছে দেশে, এক গ্রুপ আছে বিদেশে, যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন, আবার বলার চেষ্টা করছেন যে বিএনপি সংস্কারের কথা শুনলেই বিএনপির মেজাজ খারাপ হয়ে যায়। আমি এখানে আমার একটু তীব্র আপত্তি আমাদের, যে বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়। বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে। দুটোরই প্রয়োজন আছে, কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের, জনগণের অধিকারের বাইরে চলে যাবে। এমন কোনো সংস্কার বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না, মেনে নেবও না। আমি এই কথা আগে বলেছি, এখনও বলছি। আপনাকে দেখবেন সংস্কারে যদি যারা নাকি এটা নিয়ে এটা পড়েছেন, যাদের কাছে স্প্রেডশিট গেছে, যারা পড়েছেন তারা দেখেছেন যে এমন কিছু প্রস্তাব আছে যে প্রস্তাবগুলো বাংলাদেশে মানুষের সঙ্গে মানানসই নয়, যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না, বাংলাদেশের সঙ্গে, সেগুলো আমরা কেন মানব? এবং এই যে মানা না মানা নিয়ে কালকে দেখলাম এক ভদ্রলোক, যিনি, আমি নাম নিচ্ছি না, তবে আপনারা বুঝে নিন, যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন, স্বাস্থ্য ভালো করেছেন, চেহারা সুন্দর করেছেন, লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে। খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সম্বন্ধে কালকে বাজে কথা বলেছেন। তো বলতে থাকুক, আমি বলেছি না কচু খেতে শুকর পড়েছে, আমি শুকরের পর্যায়ে ধরি ওনাদেরকে। তো আরেকজন আছে ফ্রান্সে, আরেকজন আছে একজন ওখানে, কী এটা একটা নাম, ওটা হলো কী বলে এটাকে, একটা না একটা জারজ মিল্টন আছে, সরি কথা আমি বলে দিলাম, আমার এই অবস্থা থেকে এটা বলা ঠিক হয়নি বোধ হয়। তবুও আমি বলছি, জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো, ওরা ওই পরিবার থেকে করে আসছে, শুকরের জাত। সরি, আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে, যে আমি যে বলেছি আজকে বলি, এখন বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না।
আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই। আমি সে কথা বলেছি। তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুৎসারণা করে, গালিগালাজ করে, এবং আমি আশ্চর্য হয়ে গেলাম। প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে, তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে, তারপর তারেক রহমান সাহেবকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে। আমার আজকে কিন্তু মূলত এই কথাই বলাই ছিল, আমার অন্য কোনো সাবজেক্ট ছিল না। এটাই ছিল আমার বক্তব্য যে ওরা আসলে চাচ্ছেটা কি। ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না। ওরা ভালোবাসে ভারতকে। ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে, ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে। এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না। আমি আজকে হলপ করে বলতে পারি, এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন যারা রহমত বহুদিন বাঁচবেন, দেখবেন যে এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। ফাঁক দিয়ে কী হবে জানেন? ওরা ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাই দিচ্ছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দেবো না, অসুবিধা নাই তো। আর ইচ্ছা, আর যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি দেবো না পয়সা লাগলে। কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। এরা যা করতেছে, আজকে আমি খুব দুঃখের সঙ্গে কথাগুলো বললাম, এই ধরনের অশ্রাব্য ভাষায় আমি কথা বললাম বাধ্য হয়ে, কারণ ওরা অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। তারপরে কথা আছে, আমি আর বলতে পারতাম, বললাম না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। আমি আর পাখিরা বলতে যাচ্ছি না। তো বন্দে আলী মিয়ার গল্প, এটা বোধহয় কবিতাটা পড়েছিলাম ছোটোবেলায়, কিছুটা ভুলটুল হতে পারে। কি জানি, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড় দেওয়া মানুষের শোয়া পায়? তো আমি এই কথাটাই আমার শেষ কথা ওদের বিরুদ্ধে। আমি বলছি শুকুরের গোষ্ঠী এরা, এবং এরা কখনোই, এরা সাজানো বাগান ভেঙে দেবে, কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না। আপনারা অপেক্ষা করেন, কদিন পরে তারা ইউনূস সাহেবকে ধরবে। আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে, কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনূস সাহেবকে ধরবে। এখন তারা কী করতেছে? বিএনপিকে ব্র্যাকেট করতেছে আওয়ামী লীগের সঙ্গে, ব্র্যাকেট করার চেষ্টা করতেছে। বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার কোনো সুযোগ নাই। বিএনপি জন্মই আওয়ামী লীগের বিরুদ্ধে, এটা বুঝতে হবে। তো আরেকটা জিনিস আমি বলি যে আমার ওই যে শুকুরের গ্রুপ, যেটা শুকুরের গ্রুপ, ওরা কিন্তু দেখেন, ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে, কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো, এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো, একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না? আপনারা দেখেন নাই 3 তারিখে, 3 আগস্টের 3 তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল, মিটিং করেছিল, এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল। তাদেরকে এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে। সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না, তারা কিছুই বলে না, তার মুখে কোনো শব্দ নাই, তারাও বলে না। আর তাদের যারা বাংলাদেশে যাদের লেজুর ভিত্তি করতেছে, যারা নাম বলবো না আমি, আমাদের স্নেহাসপদ, আমি এর বলছি না, আমরা বলছি না, তার যারা লেজুর ভিত্তি করতেছে, আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে, ওদের টন এবং এদের টন কিন্তু মিলে যায়। তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না। আপনারা খেয়াল করে দেখেন যে কতগুলো ব্যবসায়ী, আমি নাম বলতে পারি কিন্তু নামগুলো বলবো না আমি এদের, তো এরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, এখন বিএনপির বিপক্ষে
সমস্ত আমাদের এখানে অনেকেই আছেন আপনারা যারা নাকি বিএনপির বিপক্ষে কাজ করতেছেন টিল নাও, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো কথা তারা বলতেছে না। সকলে মিলে বিএনপিকে বিরুদ্ধে লাগছে। কথা হলো বিএনপি একটা দেশপ্রেমিক জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল। এই দলটাকে যদি শেষ করা যায় তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পার্মানেন্ট করা যাবে। এই হলো তাদের টার্গেট। তো আমি যেন প্রশ্ন না থাকলে আমি এখানেই শেষ করি। আর একটাই বিষয় আমি আর খেয়াল করে দেখবেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে ট্র্যাক করতেছে, কিন্তু আমার কথা হলো যদি বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ট্র্যাক করে তা আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও এই সময় মার্ডার কেস সহ গ্রেপ্তার হওয়ার পরও হয় মুক্তি পায় কীভাবে? তারা কীভাবে মুক্তি পেল? এবং তারা সাজা খাটা এই অবস্থায় বলে রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেল, কী করে সম্ভব? অথচ এদেরই প্রভোকেশনের কারণে হাসিনা আজকের এই দুরবস্থা হয়েছে, দেশটার দুরবস্থা হয়েছে। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আজকে আসার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ভালো কথা বলছো, তো এটা ভেরি গুড। হ্যাঁ, প্রশাসন কিন্তু নয় শুধুমাত্র, প্রশাসন তো বটেই। আমি কথা বলেছি বক্তৃতায়, সাংবাদিকদের আমি সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায়, সাংবিধানিক প্রতিষ্ঠানে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে, মতিঝিলে, ব্যাংকে, বিমায়, যেখানে যান, যেখানে যাবেন, ইভেন যে ব্যবসায়ীর জায়গাগুলো আছে না, একটা স্বাভাবিক এই যে কতগুলো প্রতিষ্ঠান আছে না, মানে আজ কিছু প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু একবারে পুরা ওরা মৌরুষি পাট্টা গেঁথে বসে আছে। এখানে আরও কিছু ব্যবসায়ী কথা আছে, আমি বলবো না নাম, ওটা বললে আবার এটাকে ভিন্নভাবে পত্রপত্রিকা আসবে। আমি আনাবশ্যক আপনাদের বলবো। তো মিডিয়া তো আর কী বলবো, মিডিয়া তো বিএনপির পক্ষে কখনোই ছিল না। এখন মাঝে মাঝে দুই একটা থাকে, আসে, বললে কষ্ট করে লেখে আর কি বিএনপির জন্য বলেও। হ্যাঁ, না না না, আমাদের অ্যাকচুয়ালি বিএনপির কোনো মিডিয়া চ্যানেল, এটা হলো বিএনপির এবং আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে এটা আমরা বিল্ড আপ করতে পারি নাই, এখন থেকে না, বহু আগে থেকেই। তো হ্যাঁ, এটা থেকে নজর দিতে হয়, আমরা বিল্ড আপ করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আসলে আওয়ামী লীগ এবং বিএনপিকে যদি ভাবা হয় দল হিসেবে, বড় দল হিসেবে, মানুষ ভাবতে পারে, কিন্তু এটা কিন্তু ঠিক না। কারণ প্রতিটা দলেরই কিন্তু নিজস্ব একটা শক্তি আছে, প্রতিটা দলের নিজের একটা ক্ষমতা আছে, প্রতিটা দলের পপুলারিটি আছে। এবং বিএনপি যদি নির্বাচনের ক্ষেত্রে প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমি বলবো যে বিএনপি সবাইকেই প্রতিদ্বন্দ্বী ভাবে, প্রতিপক্ষ না। বিএনপি কাউকে প্রতিপক্ষ ভাবে না, প্রতিদ্বন্দ্বী আমরা ভাবি। এখানে আওয়ামী লীগ না থাকলে অনেক আছে, অনেক দল আছে, অনেক মত আছে, অনেক মানুষ আছে, তারা সকলেই বিএনপির প্রতিদ্বন্দ্বী। ভাই, আমি আজকে আমাদের যে এখন যে আমি কথা বলছি, আর তোমার যে প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল। আমি খুব একটা খোলামেলা স্বাভাবিক একটা কথাবার্তা বলার জন্যে এখানে তোমাদের আসা এবং আসতে বলা, মিউজিক একটা বিশাল ব্যাপার কিন্তু। এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে আমি তোমার মুখ থেকে শুনলাম, নেহায়তই গুরুত্বপূর্ণ। এটা শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে, তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব অতিরিক্ত, যদি সম্ভব হয় আর কি, যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়।
এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া এবং এদেশে এমনি পাঠিয়ে দেওয়া, তাকে ফেরত দেওয়া তো না, পাঠিয়ে দেওয়া, যাতে তার বিচারটা হয়। কারণ একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি, যে কোনো ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না। তো যদি এটা হয়ে থাকে, আমি যে সমস্ত পয়েন্টে যেগুলো কথা হচ্ছে, যেগুলা তিস্তা নিয়ে কথা হচ্ছে, তিস্তা তো এটা নিয়ে আমি তো মনে করি কথা বলার প্রয়োজন নাই। তিস্তা ছেড়ে দিতে হবে, কিংবা তিস্তা আমাদের যে প্রয়োজনীয় সংস্কারটুকু করতে হবে, তিস্তা যে দরকার পড়লে যে বার্তা করতে হবে আমাদের করতে হবে। এখানে তিস্তা ফারাক্কা নিয়ে কোনো ছাড় যদি বাংলাদেশ দেয়, তাহলে কিন্তু এখন যে আমাদের অবস্থান এবং যে অবস্থা, দেশের মানুষের যে মানসিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা যাই থাকুক না কেন, মানসিক অবস্থা বাংলাদেশের মানুষের অত্যন্ত শক্ত এবং শক্তিশালী একটা অবস্থানে আমরা এখন আছি। এই অবস্থায় আমাদের ভারতের সঙ্গে যে চুক্তিগুলো, অসম চুক্তিগুলো হয়েছে, সেগুলো যেমন বাতিল করা দরকার, তেমনি যে চুক্তিগুলো অসম এবং কার্যকর হয় নাই আমাদের এখানে দেশে, যেটা বাংলাদেশের পক্ষে যাবে, যেগুলো যেমন ফারাক্কা বার্তা চালু করা, তিস্তার বাদ চালু করা, এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। সীমান্ত হত্যা বন্ধ করা, এগুলো নেহায়তই একটা বাস্তব বিষয়। এগুলোকে বন্ধ, মানে বাদগুলো চালু করা এবং সীমান্ত হত্যা বন্ধ করা, এগুলো যদি আলোচনা হয়ে থাকে, নিশ্চয়ই একটা ভালো আলোচনা হয়েছে আমি মনে করি। এবং আমি বিশেষ করি যে ভবিষ্যতে ইউনূস সাহেব আরও ভালো কিছু আলোচনা করবেন, ভালো রেজাল্ট আমাদের দেবেন।